হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম আমাদের ইংলিশ ক্লাসে। এবং আজকের ক্লাস অর্থাৎ এই যে টোটাল সিরিজ চলছে সেই সিরিজের এপিসোড নাম্বার 20, এবং যেখানে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আগের দিন কিন্তু এটার আমরা ফার্স্ট ক্লাস করেছিলাম, আজকে সেই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। তোমরা একটু জানাবে কমেন্টে যে পরবর্তী ক্লাস কোন চ্যাপ্টার নিয়ে হলে ভালো হয়, ঠিক আছে? যদি তোমরা জানাও তাহলে আমি সেই অনুযায়ী ক্লাস করাবো, না হলে আমার তরফ থেকে যেটা মনে হচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে আমরা কি করছি, প্যারাচ্যাম্বল বা পিকিউআরএস এর ক্লাস কিন্তু তোমাদের তোমরা এখানে পাবে, ঠিক আছে? এই যে সিরিজ চলছে অর্থাৎ এই কমপ্লিট ইংলিশ যে বইটা, পিনাকেলের এসএসসি ইংলিশ 7th এডিশন, অর্থাৎ এসএসসির বিভিন্ন এক্সাম, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, স্টেনোগ্রাফার, এইগুলোর যে লাস্ট মোটামুটি বলতে পারো 4 থেকে 5 বছরের যে পিওআইকিউ সেটা এই বইটাতে আছে ইংলিশের, সেটা আমরা কিন্তু কমপ্লিট সলিউশন করছি এই সিরিজগুলোতে। টপিক ওয়াইজ তোমরা ক্লাস পাচ্ছ এখানে, লাস্ট 5 বছর যেটা বললাম একটু আগেই, লাইভ ক্লাস কমপ্লিটলি ফ্রি এই ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? সুতরাং প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, ক্লাস নোট বা পিডিএফ যদি তোমাদের ডাউনলোড করতে হয়, মানে এই যে পিডিএফ যেগুলো ক্লাসের লেখালেখি করছে বা এগুলো, সেগুলো পেয়ে যাবে কোথায়? আমাদের টেলিগ্রাম চ্যানেলে, দেখো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? আর থিওরি ক্লাসও তোমাদের কিন্তু ফ্রিতে দেওয়া আছে অলরেডি, তোমরা ওটারও লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে? চলো আমরা এবার এগিয়ে যাই। টেলিগ্রামের লিঙ্ক এখানেও দেওয়া আছে, চাইলে এটাও টেলিগ্রামে যে সার্চ বার আছে সার্চ বারে পেস্ট করতে পারো, চলে আসবে সরাসরি, না হলে ডেসক্রিপশনেও দেওয়া আছে, ওখানে ক্লিক করতে পারবে, ঠিক আছে? চলো একদমই দেরি না করে আমরা শুরু করে দিই আজকের ক্লাসটা। কি বলেছে তোমরা জানো, আমি ফার্স্ট ক্লাসে অলরেডি বিস্তারিত বলে দিয়েছি। যারা এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ফার্স্ট ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নাও, তারপর এই ক্লাসটা কন্টিনিউ করো, ঠিক আছে? কারণ ওখানে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আর কি কাজে লাগে এই চ্যাপ্টার সলভ করতে, আমি কিন্তু ওগুলো শিখিয়েছিলাম, আগের দিন বলেছিলাম। তো দেখে নিই কোশ্চেন নাম্বার 16 কিসের প্রশ্ন, এসএসসি সিজিএল এর যে প্রিলিমস, এটা হয়েছিল কত, 9th সেপ্টেম্বর 2024, সেই এক্সামের একটা প্রশ্ন। কি বলেছে দেখি, আ পারসন হু লাইকস টু আর্গিউ অ্যাবাউট এনিথিং, মানে এমন একজন ব্যক্তি যে সব কিছু নিয়ে তার কি করতে হয়, ঝগড়া করতে হয়, ঠিক আছে? মানে ঝগড়ুটাই বলা যেতে পারে, ঠিক আছে? যে যার সব কিছু নিয়ে মানে ঝগড়া করতে পছন্দ, শুধু করে এমন না, তার ঝগড়া করতে ভালো লাগে, ঠিক আছে? অপশন কি আছে? অপশন দেখো আছে, অপশন এ আছে রেটিসেন্ট, অপশন বি আছে কাওয়ার্ড, অপশন সি আছে কি ভেরাসিয়াস, অপশন ডি আছে কন্টেনসাস। তো তোমরা বলো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? যে এমন একজন ব্যক্তি, প্রত্যেকে প্রয়োজনে ভিডিওটা একটু পজ করে নাও, পজ করে কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাও যে কোন অপশনটা ঠিকঠাক মনে হচ্ছে, এবং তারপরে আমাকে জানাবে, ঠিক আছে? দেখো ফার্স্ট যেটা অপশন এতে যেটা দেওয়া আছে রেটিসেন্ট, এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে ধরো স্বল্প ভাষী, যে কম কথা বলে, ঠিক আছে? বা মিতভাষী আমরা বলি অনেক সময়, তো বা বলতে পারো আ সাইলেন্ট কাইন্ড অফ পার্সন, ঠিক আছে? আ সাইলেন্ট পার্সন, ক্লিয়ার? তাহলে রেটিসেন্ট তো হচ্ছে না, যে চুপচাপ থাকতে পছন্দ করে সে নিশ্চয় ঝগড়া করবে না, মানে এটাকে আমরা সিনোনিম আরো একটা বলতে পারি, সেটা কি ইন্ট্রোভার্ট, তাই না? যে কম কথা বলতে পছন্দ করে। তাহলে যদি ডাইরেক্টলি সেইভাবে সিনোনিম হচ্ছে না, তবু বাট সিনোনিম আকারে ফেলা যেতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আছে এখানে একটা ভেরাসিয়াস বলে একটা ওয়ার্ড আছে। এইবার এই ওয়ার্ডটা নিয়ে তোমাদের কিন্তু একটু গন্ডগোল হবে, ঠিক আছে? এই ওয়ার্ডটা নিয়ে গন্ডগোল হবে কেন? কারণ একটা তো হচ্ছে ভেরাসিয়াস, আরও একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ভোরাসিয়াস, অর্থাৎ জাস্ট এই ইটাকে যদি আমি ও বানিয়ে দিই তাহলে কিন্তু একটা নতুন ওয়ার্ড তৈরি হয়ে যাবে, এবং সেই ওয়ার্ডটা আগে কিন্তু পরীক্ষায় এসেছিল, সুতরাং ওখান থেকে তোমাদের কনফিউশন হতে পারে যে ওই ওয়ার্ডটাই কিনা এটা। তো দেখো ভেরাসিয়াস কথাটার যদি আমি মানে বলি, এটা আসলে আর কিছুই না, সৎ ব্যক্তি, অনেস্ট ম্যান, ঠিক আছে? অনেস্ট ম্যান, তো কি বললাম আমি, অনেস্ট, এটা হচ্ছে ভেরাসিয়াস শব্দটার মিনিং, সৎ ব্যক্তি, এরকম যারা ভদ্র, ঠিক আছে? আর আরেকটা যেটা বললাম ভোরাসিয়াস, তাহলে সে ভোরাসিয়াস মানে কি ভাই? এটা বলছিলাম ভোরাসিয়াস, ভোরাসিয়াস হলো এমন একজন ব্যক্তি, মানে আমরা বলতে পারি পেটুক জাতীয়, ঠিক আছে? মানে অতিরিক্ত যার খাবার দাবার খেতে পছন্দ, প্রচন্ড পরিমাণে খাওয়া দাওয়া খায়, অর্থাৎ সেটার একটা আর একটা সিনোনিম, তাহলে এটা কি বলতে পারো? এটা বলতে পারো অতি ভোজী। দুটো ওয়ার্ড কিন্তু গুলিয়ে ফেলবে না, এটা ভেরাসিয়াস ই দিয়ে শুরু হচ্ছে, ভি এর পর ই,
ভি এর পর ও, এবং এর আরো একটা সিনোনিম লিখে নিতে পারো গ্লাটন। ঠিক আছে, গ্লাটন। তো এরপর দেখো চলে আসছে কাওয়ার্ড। কাওয়ার্ড মানে তোমরা জানো ভীরু, যে ভয় পায়, যে প্রচন্ড সব কিছুতে ভয় পায়, এটা করতে ভয় পায়, ওটা করতে ভয় পায়। ঠিক আছে, বা শুধুমাত্র ভয় বলে না, মানে দুর্বল চিত্ত কিছুটা বলতে পারো। ঠিক আছে, যে সাহসী একদমই না, সব কিছুতে একটা ভয় পাওয়ার বেশি থাকছে। তাহলে অপশন বি হচ্ছে না, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কন্টেনশাস। কন্টেনশাস। কন্টেনশাস মানে কি? দেখো এখান থেকে তোমরা একটা কন্টেইন বলে একটা যে মাছ রুট ওয়ার্ড মতো পাওয়া যাচ্ছে আমরা, এই কন্টেনশন, এটা হচ্ছে কন্টেনশাস, এবং এটা হয় কন্টেনশন। কন্টেনশন মানে কি জানো? কন্টেনশন মানেই হলো ঝগড়া বা বিবাদ। কি বললাম? ঝগড়া বা বিবাদ। সুতরাং এখানে সঠিক উত্তর হবে কি অপশন ডি। এবং এই কন্টেনশন নিয়ে একটা ইডিয়ামও কিন্তু আছে। ইডিয়ামও আছে, সেটা কি? সেটা হচ্ছে, দেখবে একটা ইডিয়াম আছে, বোন অফ কন্টেনশন। কি বললাম? বোন অফ কন্টেনশন। তোমরা আমাকে কমেন্টে জানাবে এই যে ইডিয়ামটা, এই যে ইডিয়ামটা, এই ইডিয়ামের মানে কি? ঠিক আছে, বোন অফ কন্টেনশন, বুঝতে পারছো? কন্টেনশনের মানে তোমরা বলেই দিলাম কি, ঝগড়া বিবাদ, এই জাতীয় ওয়ার্ড হচ্ছে কি কন্টেনশন। এখান থেকে কিন্তু কন্টেনশাস অ্যাডজেক্টিভ ফর্মটা এসেছিল, এটা নাউন ফর্ম। তো আমাকে জানাবে এটার মিনিং কি, কমেন্টে কিন্তু প্রত্যেকে এটা আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা এগিয়ে যাই এবার। ইউনিট অফ ওয়েট। ওয়েট অর্থাৎ ওজন, ওজনের ইউনিট কিন্তু কিসের জন্য? ফর প্রিসিয়াস স্টোনস। প্রিসিয়াস মানে কি? ভ্যালুয়েবল, মূল্যবান, তাই তো? যেগুলো খুবই দামি যেসব পাথরগুলো হয়, সেই পাথরের মাপার জন্য যে ইউনিট ব্যবহার করা হয়। আশা করি এটা প্রত্যেকে একবার দেখেই বুঝতে পারবে। দেখো পিওর মানে তো খাঁটি, এটা হতে পারে না। সঠিক উত্তর কি হবে? অপশন সি, দ্যাট ইজ ক্যারেট। তোমরা তো শুনেছো যে হয়তো বলি আমরা যে 24 ক্যারেট গোল্ড, ঠিক আছে, বা 24 ক্যারেট যে ডায়মন্ড যেগুলো হয়, তো সেগুলো কি হচ্ছে? উত্তর হচ্ছে ক্যারেট। এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, এদিকে রিলায়েবল মানে কি? রিলায়েবল মানে কি? বিশ্বাসযোগ্য, ট্রাস্টেবল। ঠিক আছে, তাহলে রিলায়েবল তো অন্য লাইনে চলে যাচ্ছে, এটা হবে না। এবং অ্যাকিউরেট, অ্যাকিউরেট মানে যথাযথ, যথাযথ, বা আগের দিন পড়েছিলাম না প্রিসাইজ বলে একটা ওয়ার্ড, কাইন্ড অফ সিমিলার মিনিং কিন্তু এগুলো। ঠিক আছে, অ্যাকিউরেট মানে একদম ঠিকঠাক, এটা প্রিসাইজের ক্ষেত্রে কিন্তু মিনিংটা ওইরকমই ছিল। চলো তাহলে এখানে সঠিক উত্তর কি হলো? অপশন সি, ক্যারেট। আচ্ছা, এখান থেকে অনেক রকম মিম তৈরি হয় ফেসবুকে, হয়তো গাজর ঝুলিয়ে দিল গলায় মালা বানিয়ে, ওরে ভাই গাজর কিন্তু ক্যারট, এটা ক্যারেট, পার্থক্য আছে একটু। ঠিক আছে, তো ক্যারট আর ক্যারেট যেন গুলিয়ে না যায়, বানান আলাদা, ওটা CARROT। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18। কোনো আমাদের চলছে CGL এর প্রশ্ন, ওই একই দিনের। ওয়ান হু ডাজ নট শো রেসপন্স। কি বলেছে? ডাজন্ট শো রেসপন্স। কিসের প্রতি রেসপন্স সে দেখায় না? টু গুড অর ব্যাড। টু গুড অর ব্যাড মানে এটা তোমার যদি ঘুরিয়ে বলা যায় যে আমার সাথে ভালো কিছু হোক বা খারাপ কিছু, আমি কিন্তু কোনো রকম রেসপন্স করছি না। বা রেসপন্স করা বলতে এখানে বলতে, ধরো আমরা অনেক সময় হয় না যে ভালো কিছু হলো, আমরা প্রচন্ড খুশি হয়ে গেলাম, ঠিক আছে, নাচতে লেগেছি, হয়তো মাইনে পেয়েছি বা কিছু হয়তো টাকা আমি পেয়েছি কোথা থেকে, এতই আনন্দ হয়ে গেলাম যে সেটাকে পার্টি করে বা খাওয়া দাওয়া করে উড়িয়ে দিলাম। তো সেটা একটা খারাপ জিনিস অবশ্যই। বা অনেক সময় কি হয়, দুঃখের জন্য কি হয়, আমরা মন খারাপ করে ঘরে বসে আছি, তার জন্য বলছি পুরো কাজ যত আছে চলেই যাক, আমার দরকার নেই। কিন্তু যে ব্যক্তি এইগুলো করে না, মানে যার জন্য সুখ এবং দুঃখ একই বিষয়, সে সবসময় কিন্তু স্টেবল থাকছে, না খুশিতে প্রচন্ড লাফাচ্ছে, না দুঃখে মন খারাপ করে বসে থাকছে, সে জানে আবার ঠিকঠাক হয়ে যাবে সিচুয়েশন। তাহলে আমাকে বলো, চারটে অপশন দেওয়া আছে, একটা হচ্ছে স্টোইক, একটা হচ্ছে স্কেপটিক, একটা হচ্ছে সিনিক, একটা হচ্ছে কি ফোবিক। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে কোনটা হবে? দেখো ফোবিক, তোমরা তো শুনেছো যে ফোবিয়া, ফোবিয়া বলে যে রুট ওয়ার্ডটা আছে, এটা মানে কি? এটার মানে হচ্ছে ফিয়ার, এটার মানে হচ্ছে ফিয়ার। সুতরাং ফোবিক কে? যে ভয় পায় সবকিছু, তাই না? সবকিছুতেই সে ভয় পায়, সে হচ্ছে কি ফোবিক। মানে এখানে ফোবিক তো অন্তত হচ্ছে না, কি বললাম? ফোবিক তো হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো
যদি শুধু উত্তর বলতে চাই, দেখো এগুলো কারা হয় এরকম, যারা দেখবো অনেক সময় তপস্যা করছে, ঋষি মুনি জাতীয় যে লোকজন, তারা এগুলো কিন্তু করছে, তাই না? সুতরাং এর সঠিক যে উত্তরটা হচ্ছে, সঠিক উত্তর কিন্তু এখানে আমাদের স্কেপটিকও আসছে না, বা সিনিক যেটা নিন্দুক সেটাও হবে না। সঠিক উত্তর হবে কি? স্টোইক। সঠিক উত্তর কি হচ্ছে? স্টোইক। মানে এমন একজন ব্যক্তি যার কাছে সুখ এবং দুঃখ একই জিনিস, তার প্রতি সে বিশেষ কিছু বিচলিত হয় না, ঠিক আছে? সুখ আসুক বা দুঃখ আসুক, কিন্তু বিচলিত হচ্ছে না, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 19। আচ্ছা, খুবই ডেঞ্জারাস একটা প্রশ্ন। বলেছে মরবিড কম্পালশন টু কনজিউম অ্যালকোহল কন্টিনিউয়াসলি। মানে মরবিড মানে কি? মরবিড মানে বলতে পারো ওই প্রায় অসুস্থ লেভেলে চলে যাওয়া, মানে উন্মাদ লেভেলে চলে যাওয়া, ঠিক আছে? উন্মাদনা চলেছে না, প্রতিদিন কি করতে হবে? অ্যালকোহল কনজিউম করতেই হবে। তো সেই যে কম্পালশন, সেই যে বাধ্যবাধকতা একরকম ভাবে তার মধ্যে চলে এসেছে, এবং সেটা অসুস্থতার লেভেলে চলে গেছে, কিন্তু সেটাকে আমরা কোন ওয়ার্ড দিয়ে বোঝাবো? দেখো চারটে ওয়ার্ড দেওয়া আছে, স্যাটাইরোমেনিয়া, ম্যানিয়াক, ঠিক আছে, ক্লেপ্টোমেনিয়া, এবং ওদের কাছে কি ক্লেপ্টোমেনিয়া, এবং আছে কি ডিপসোমেনিয়া, ঠিক আছে? এবার এখানেও আমাদের জানতে হবে যে ম্যানিয়া, এই যে রুট ওয়ার্ডটা, এই যে রুট ওয়ার্ডটা, এটার মানেই কিন্তু ওই কিছুটা কোনো কিছুর প্রতি প্রচণ্ড পরিমাণে আসক্তি, ঠিক আছে? প্রচণ্ড পরিমাণে আসক্তি, সেই বিষয়টা বোঝায়। মানে এতটাই আসক্তি, ধরো এখানে যেন বলেছে কনজিউম অ্যালকোহল, সে এতটাই অ্যালকোহলিক হয়ে গেছে যে ওটার জন্য পাগল হয়ে যাচ্ছে, উন্মাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? উন্মাদ হয়ে যাচ্ছে। এইবার তাহলে এটা হচ্ছে ম্যানিয়ার একটা রুট ওয়ার্ডের মিনিং। দেখো মোটামুটি সব জায়গাতেই ম্যানিয়া কথাটা আছে, এবং এখানে বলে দিয়েছে কি ম্যানিয়াক। ম্যানিয়াক মানে কি? ম্যানিয়াক মানে তুমি সরাসরি বলতে পারো ম্যাড, ঠিক আছে, বা ক্রেজি হয়ে গেছে। এই যে ওয়ার্ডগুলো তুমি এখানে কিন্তু অ্যাড করতে পারো সিনোনিম হিসেবে। কিন্তু কিন্তু এর মধ্যে বিষয় হচ্ছে ম্যানিয়াক কথাটার মধ্যে কিন্তু এই যে কনজিউমিং অ্যালকোহল, এই বিষয়টা কিন্তু থাকছে না, এটা ওভারঅল বলা হয়। সুতরাং এখানে ম্যানিয়াক সঠিক উত্তর হবে না। ক্লিয়ার? এবার বাকি এখানে কি কি পড়ে আছে দেখে নিই। স্যাটাইরোমেনিয়া আছে, এবং যে ক্লেপ্টোমেনিয়া, ওদিকে আছে কি ডিপসোমেনিয়া। এর মধ্যে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? কে বলতে পারবে দেখি কমেন্টে, কিন্তু প্রত্যেকে অবশ্যই জানাবে। দেখো ক্লেপ্টোমেনিয়া, ক্লেপ্টোমেনিয়া হচ্ছে চুরি, চুরি করার যে বাতিক আমরা বলতে পারি, বা চুরি করার প্রতি যে আসক্তি, আমাকে চুরি করতেই হবে, ক্লিয়ার? তো এটা আমরা বলতে পারি যে ওই রেকারেন্ট আর্জ টু স্টিল, বারবার যেন তার কি হয়? চুরি করতে ইচ্ছা করে, ঠিক আছে? তো কি বললাম? রেকারেন্ট আর্জ টু স্টিল, এটা হচ্ছে কি ক্লেপ্টোমেনিয়ার মিনিং। ক্লিয়ার? আচ্ছা, হোয়াট ইজ স্যাটাইরোমেনিয়া? স্যাটাইরোমেনিয়া আমরা বলতে পারি যে কি বলবো, আ ম্যানস আনকন্ট্রোলেবল অ্যান্ড এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার। এটা হচ্ছে কি স্যাটাইরোমেনিয়া, ঠিক আছে? তাহলে আর ওদিকে পড়ে আছে দেখো ডিপসোমিনিয়া, ম্যানিয়াকও হবে না বলেছি। তার মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে চলে আসছে অবভিয়াসলি ডিপসোমেনিয়া। ডিপসোমেনিয়া মানে কি? ডিপসোমেনিয়া মানে হচ্ছে এটা মরবিড কম্পালশন টু কনজিউম অ্যালকোহল কন্টিনিউয়াসলি। ক্লিয়ার? সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে আমাদের ডিপসোমেনিয়া। ক্লিয়ার? চলো, কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে কমেন্টে, আমি পরবর্তী ক্লাসে বা কমেন্টে রিপ্লাই সেটা কিন্তু বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট বলেছে দ্য কোশ্চেন পেপার্স আর প্লেসড ইন দ্য লকার্স অফ দ্য স্কুল ইন আ ওয়ে দ্যাট দে ক্যান নট বি রিচড। অর্থাৎ স্কুলে নতুন পরীক্ষা হবে, ঠিক আছে, ক্লাসের নতুন পরীক্ষা হচ্ছে এবার। তো সেই যে প্রশ্নপত্র বানানো হয়েছে, সেই যে কোশ্চেন পেপার বানানো হয়েছে, সেটাকে এমনভাবেই রাখা হয়েছে কোথায়? লকারের মধ্যে, যাতে যাতে তাদের কাছে কিন্তু পৌঁছানো না যায়। মানে আমরা সেই যে ধরো স্টুডেন্টরা চাইবেই না, আমরাও ছোটবেলায় ভাবতাম যদি কোশ্চেন পেপারটা একদিন আগেও পেয়ে যেতাম, তাহলে তো মানে পরীক্ষা দিয়ে পুরো ফাটিয়ে ফেলতাম।
তো সেই যে বিষয়টা বলতে চাইছে যেন সেখানে পৌঁছতে না পারে, বেসিক্যালি ওটা আমি পাবো না কোশ্চেন পেপারটা, ঠিক আছে? দেখে নিই কী কী বলেছে। আমাকে পুরো ফ্রেজ এখানে দিয়েছে, মানে ফ্রেজের সাথে কিন্তু মিল রাখতে হবে। এখানে আমাকে আর কি বসাতে পারবো? আর ইরিপ্রেসেবল, আর ইনঅ্যাক্সেসেবল অপশন সি আছে, আর অ্যাফোর্ডেবল অপশন ডি আছে, আর অ্যাফেবল। আমাকে বলবে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে, চারটে অপশন সঠিক উত্তর কোনটা হবে। আশা করি এখানে তোমরা খুব বেশি সময় লাগবে না, প্রত্যেকে নিজেরাই বুঝতে পারছো। দেখো এখানে অ্যাক্সেস কথাটা আছে। অ্যাক্সেস মানে কি? আমরা কোনো কিছুর অ্যাক্সেস পাওয়া মানে কি বলি? সেটার কাছে আমি পৌঁছতে পারবো, তাই না? কোনো একটা জায়গাতে হয়তো কোনো একটা স্টেডিয়াম হতে পারে, কোনো একটা থিয়েটার হতে পারে, সেখানে যাওয়ার আমার কাছে অ্যাক্সেস আছে, মানে আমি ওর মধ্যে যেতে পারবো, তাই না? কিন্তু এখানে বলেই দিয়েছে যে ইনঅ্যাক্সেসেবল, মানে যেটার কাছে আমি পৌঁছতে পারবো না, যেটা আমি পেতে পারি না, সেটা হচ্ছে ইনঅ্যাক্সেসেবল। তাহলে সঠিক উত্তর এখানে কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আর ইনঅ্যাক্সেসেবল। ক্লিয়ার? দেখো এখানে রিপ্রেসেবল, বা তোমরা আরো ভালো করে ছোট করে দেখি, এখানে প্রেস কথাটা একটা উল্লেখ পাচ্ছি আমি, প্রেস কথাটা উল্লেখ পাচ্ছি, তাই তো? তাহলে রিপ্রেসেবল তাকে আবার উল্টেছে, মানে নেগেটিভ করে ইরিপ্রেসেবল করেছে। মানে এটা বলতে পারো যাকে আমরা দমিয়ে রাখতে পারি না, যাকে আমরা চেপে রাখতে পারি না। তাহলে সেটা কি হতে পারে? বাংলায় আমরা বলতে পারি, একদম সোজা বাংলায়, অদম্য। তো যাকে আটকে রাখা যায় না, যাকে চেপে রাখা যায় না। বা ইংলিশে যদি একটা সিনোনিম তোমাদের এখানে বলতে হয়, তাহলে স্টাবার্ন। স্টাবার্ন কথাটা বলতে পারো। স্টাবার্ন মানে কি? স্টাবার্ন মানে কিন্তু ওই যে একরোখা, একগুয়ে, জেদি, এইরকম। এবার একগুয়ে বা জেদি মানে কি? তার মানে হলো সে যেটা করতে চাইছে সে সেটা করেই ছাড়বে, তাই না? এত একটা জেদ। তো সেই নিরিখে স্টাবার্ন কিন্তু এর একটা সিনোনিম হতে পারে। ক্লিয়ার? যদি অন্য কোনো এক্সামে, দেখো আমরা কেন এভাবে পড়ছি, কারণ এখানে হয়তো উত্তর এসেছে ইনঅ্যাক্সেসেবল, কিন্তু অন্য কোনো জায়গায় তো ঘুরিয়ে ফিরিয়ে এটাও প্রশ্ন, বা এর অ্যান্টোনিম কোনটা, এটা তো ঘুরিয়ে আসতেই পারে, তাই না? চলো, এরপর আসছে কি অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল মানে যেটা আমরা কিনতে পারবো, যেটা আমরা কিনতে পারবো, তাই তো? অ্যাফোর্ড করতে পারবো, আমাদের নাগালের মধ্যে, সাধ্যের মধ্যে। তাহলে এটাও হবে না, এটা তো হচ্ছেই না। আচ্ছা, তারপর আসছে কি আর অ্যাফেবল। অ্যাফেবল বলতে আসলে বন্ধুত্বপূর্ণ বা ফ্রেন্ডলিকে বোঝায় আমরা। বন্ধুত্বপূর্ণ বা, এক মিনিট একটু দাঁড়িয়ে যাও, একটু ওয়েট করে যাও উপর থেকে। আচ্ছা চলো, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি পেলাম এখানে? ইরিপ্রেসেবল মানে অদম্য বা স্টাবার্ন কথাটা পেলাম, ঠিক আছে। ওদিকে অ্যাফেবল মানে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে, সাপোর্টিভ, এই বিষয়গুলো পাচ্ছি। অ্যাফোর্ডেবল মানে যেগুলো আমাদের নাগালের মধ্যে, যেগুলো আমরা কিনতে পারবো বা পেতে পারি কোনোভাবে, সেটা। তারই উল্টো হচ্ছে কি ইনঅ্যাক্সেসেবল, যেটা আমাদের এখানে চেয়েছে, ক্যান নট বি রিচড। ক্লিয়ার? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 20। চলো, এরপর কোশ্চেন নাম্বার 21, অ্যান অর্ডার অফ ল। খুব ভালো প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। অ্যান অর্ডার অফ ল রিকোয়ারিং পিপল টু রিমেন ইনডোরস, মানে এমন একটা আইনের, ল বা আইনের এমন একটা অর্ডার, ঠিক আছে, যার দ্বারা, যেটা কি করছে, লোকজনকে ঘরের মধ্যে আটকে রাখতে বাধ্য করছে, যেটা লোকজনকে ঘরের মধ্যে আটকে রাখতে বাধ্য করছে। এবার দেখো এর মধ্যে খুব পরিচিত একটা ওয়ার্ড আমাদের কাছে আছে। হয়তো এই ওয়ার্ডগুলো আমরা এর আগে অনেক সময় শুনিনি, কিন্তু এই লাস্ট 5 বছর আগেই আমরা যদি বলি, 4-5 বছর আগে, তখন থেকে কিন্তু এই ওয়ার্ডটা খুবই প্রচলিত হয়ে গিয়েছে। এটা হচ্ছে কি কারফিউ। কি কারফিউ? কারফিউ মানে কি? দেখো আমাদের এক্ষেত্রে তো একটা, মানে মহামারীর জন্য, ঠিক আছে, শুরু হয়েছিল, কিন্তু আসলে কারফিউ অন্য অনেকভাবেই ব্যবহার করা যেতে পারে, মানে কারফিউ লাগানো যেতে পারে কোনো যুদ্ধের জায়গাতে, হয়তো অন্য কোনো যদি প্রবলেম হয়, সেক্ষেত্রেও মানুষজনকে কিন্তু সরকারের তরফ থেকে যে অর্ডার দেওয়া হয় বাই ল, যে তোমরা ঘর থেকে বেরোবে না, ঘরের মধ্যেই থাকবে, মানে বাড়ির মধ্যেই থাকবে, সেটাকেই বলা হচ্ছে কি কারফিউ। ক্লিয়ার? দেখো রেস্ট্রিকশন মানেও কিন্তু আটকানো, বাধা দেওয়া। রেস্ট্রিকশন মানেও কি আটকানো বা বাধা দেওয়া, কিন্তু রেস্ট্রিকশন মানে এই যে ঘরের মধ্যে আটকানো কিন্তু না। পার্থক্যটা কোথায়?
পার্থক্যটা হচ্ছে রেস্ট্রিকশন মানে যে কোনো ক্ষেত্রেই কিন্তু বাধা দেওয়া, তাই না? আর আচ্ছা লিমিট, লিমিট মানেও লিমিটকে এক্স্যাক্ট বাংলায় বলতে গেলে কি হবে, তোমার একটা সীমা নির্ধারণ করে দেওয়া, তুমি এইটুকুই কোনো কাজ করতে পারবে, ঠিক আছে? হয়তো তুমি হয়তো কোথাও গেলে সেখানে বললে না তুমি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হয়তো 5টা জামা কিনতে পারবে, তার বেশি পারবে না, কারণ ওটাই তোমার লিমিট, তাই না? বা তোমার হয়তো ফোনেও দেখতে পাচ্ছ ডেটা লিমিট বলে একটা বস্তু হয়, প্রতিদিন তোমার ওইটুকুই 1 GB 1.5 GB 2 GB ডেটা তোমার লিমিট, ওর বেশি তুমি ইউজ করতে পারবে না, ঠিক আছে? ওটা হচ্ছে। আর চেক ইন মেইনলি হোটেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যখন তুমি সেখানে গিয়ে রুম রেন্ট নিচ্ছ সেই প্রসেসটাকে বলা হয় কি চেক ইন করা, অপোজিট কি হয় চেক আউট, তাই তো? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22। এবার চলে এসেছে একদিন পরের অর্থাৎ 10 তারিখের প্রশ্ন, সিজিএল প্রিলিমসের। আচ্ছা কি বলেছে, আ পারসন একজন ব্যক্তি হু সেলস, তিনি বিক্রি করেন অ্যান্ড অ্যারেঞ্জেস এবং অ্যারেঞ্জ করেন, মানে ওই গুছিয়ে গাছিয়ে নিয়ে এসে বিক্রি করা, আলটিমেটলি এটাই মানে দাঁড়াচ্ছে। এবং কি কি কাট ফ্লাওয়ার্স, অর্থাৎ গাছ থেকে তুলে আনা ফুল, পুরো গাছ সহ না কিন্তু, গাছ থেকে তুলে আনা ফুল, গাছ থেকে কেটে আনা ফুল বিক্রি করছে বা অ্যারেঞ্জ করছে, সেটা বলো কে? 4টে অপশন দেখো দেওয়া আছে, কি আছে অপশন? হর্টিকালচারিস্ট, গার্ডেনার, আচ্ছা বোটানিস্ট এবং ফ্লোরিস্ট। বোটানিস্ট এবং ফ্লোরিস্ট। এইবার এখানে হয়তো অনেকের মনে হতে পারে স্যার উত্তর তো ফ্লোরিস্ট হবে, তবুও লাস্টের দিকে হয়তো গার্ডেনারে ক্লিক করে দিয়ে চলে আসবে, কারণ আমরা জানি গার্ডেনার মানে কি, যে বাগানের কাজকর্ম দেখে, ঠিক আছে? কিন্তু এখানে গার্ডেনার হবে না, এখানে উত্তর কিন্তু গার্ডেনার হবে না, কারণ গার্ডেনার বলতে যে বাগান পরিচর্যা করে, এবার বাগান যে সবসময় ফুলেরই হবে এমন তো কোনো মানে নেই, তাই না? এমন তো কোনো মানে নেই। সঠিক উত্তর এখানে আমরা পেয়ে যাব কি, ফ্লোরিস্ট, অর্থাৎ আ পারসন হু সেলস অ্যান্ড অ্যারেঞ্জেস কাট ফ্লাওয়ার্স। দেখো গার্ডেনার মানেও মালি বলা হয় এবং ফুল মানেও কিন্তু সেই মালি, কিন্তু এখানে ফ্লোরিস্ট যখন বলছে না, পার্টিকুলারলি ফুলের জন্য কিন্তু স্পেশালিস্ট বলা হচ্ছে। গার্ডেনার বলতে বাগান সম্পর্কিত অন্য কিছু সে করতে পারে, তাই না? ফুলের চাষ করতে পারে, এখানে বলেছে কি সেল করছে যে, এবং সেটা কি কাট ফ্লাওয়ার্স। আচ্ছা বাকি হর্টিকালচার মানে তোমরা জানো কি, উদ্যান পালন যেটা আমরা বলি হর্টিকালচার, তো সেই উদ্যান পালক হর্টিকালচারিস্ট আ পারসন হু ডিলস উইথ কি বলবো গার্ডেনিং, আমরা বলতে পারি। বা শুধু নর্মাল গার্ডেনিং না, হর্টিকালচার ব্যবহার করা হয় যে বড় বড় জঙ্গল বাগান সেগুলো ক্ষেত্রে যারা পরিচর্যা করছে তাদের ক্ষেত্রে। বোটানিস্ট মানে তো হচ্ছে কি, সরাসরি এটা একটা সায়েন্টিফিক জায়গায় চলে যাচ্ছে, হ্যাঁ, বোটানি রিলেটেড যে পড়াশোনা করছে বা যে পড়াশোনা করেছে তাকে আমরা বোটানিস্ট বলি। ক্লিয়ার? তারপর কোশ্চেন নাম্বার 23। আ গভর্নমেন্ট বাই দ্য অফিসিয়ালস, ঠিক আছে? এবার এখানেও একটা রুট ওয়ার্ড আমাদের যেটা জানতে হবে একটু, এটা হচ্ছে কি ক্রেসি, CRACY। এই ক্রেসি মানে কি? ক্রেসি মানে হচ্ছে রুল অর গভর্নমেন্ট, ঠিক আছে? রুল অর গভর্নমেন্ট মানে এখানে গভর্নমেন্ট বলতে কিন্তু সরকার বা শাসন, তাই না? সরকার বা শাসন। এবার এখানে বলছে কার দ্বারা শাসন করা হচ্ছে, অফিসিয়ালস বা বলতে পারো এখানে অফিসার্স, ঠিক আছে? অফিসার্স, এই যে তোমরা যারা হয়তো এখন সিজিএল দিচ্ছ বা হয়তো কেউ WBCS কেউ UPSC, এই যে পরীক্ষাগুলো দিয়ে তোমরা দেখবে কি করছো, তোমরা পরীক্ষা দিয়ে পাশ করছো, কিন্তু তো তোমাদের দ্বারা যে শাসনটা হচ্ছে, এবং সেটা শাসন বলতে কিন্তু ওই মানে সেই শাসন আর শোষণের মধ্যে পার্থক্য আছে। শোষণ বলছি না, শাসন খুব একটা খারাপ শব্দও না, যতক্ষণে সেটা শোষণ হয়ে যাচ্ছে। তো তোমরা যে এই যে পুরো বিষয়টাকে সামলাবে, কেউ হয়তো BDO SDO হিসেবে, বা তোমরা যারা হয়তো সিজিএল এর প্রিপারেশন নিচ্ছ, হয়তো ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর বা আদার্স, এইগুলো তোমরা তার কি করছো, সিস্টেমকে সামলাচ্ছ, এবং এবং তোমরা পরীক্ষা দিয়ে পাশ করে তোমরা কিন্তু সেটা চাকরিটা পাচ্ছ, তাই না? এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় বিউরোক্রেসি। এটাকে কি বলা হয়, বিউরোক্রেসি। বাংলায় কি বলে, বাংলায় বলে আমলাতন্ত্র। একটু শুনতে আমারও প্রথম দিকে কেমন লেগেছিল, যদি তোমাদের জানা না থাকে তাহলে একটু মানে আমলা
কেমন শুনতে একটা লাগতে পারে, কিন্তু না, এটা বাংলায় হচ্ছে আমলাতন্ত্র। আমরা ব্যবহার করি না বলে একটু হয়তো শুনতে কেমন লাগতে পারে, তাছাড়া কিছুই না। আচ্ছা, এইবার তোমরা হয়তো দেখো, আচ্ছা বাকিগুলো বলে দিই। অটোক্রেসি, অটোক্রেসি বলতে কি? অটো মানে কি? তোমরা হয়তো দেখছো যে অটোমেটিক বলছে, তাই না? তো অটোমেটিক মানে কি? স্বয়ংক্রিয় বা একা একাই, তাই না? অটো এই কথাটার মানে। তো অটোক্রেসি বলতে আসলে বলা হতে পারে এখানে যে যখন কোনো একজনই শাসন করছে এবং এটাকে ওই স্বৈরতন্ত্র বা স্বৈরাচার বিষয়টার সঙ্গে মানে আমরা বলতে পারি যে না আমি রাজা হয়ে গেলাম, যেটা নর্থ কোরিয়ার ক্ষেত্রে হয়। না, আমি ওখানে ডেমোক্রেসি চলছে, কিন্তু আলটিমেটলি আমরা জানি যে সেখানে কিন্তু এই অটোক্রেসিটাই আসলে চলে। ইলেকশন হচ্ছে কিন্তু সেখানে অটোক্রেসি কাজ করছে। ঠিক আছে, এরপর আসছে মোনার্কি। মোনার্কি মানে কি? এটা মানে রাজতন্ত্র। আচ্ছা, এটা আমি তোমার লিখে দিই, চলো। স্বৈরতন্ত্র বলতে পারো, স্বৈরাচার। মোনার্কি মানে রাজতন্ত্র, অর্থাৎ গভর্নমেন্ট বা রুল বাই আ মোনার্ক বা কিং, তাই না? তো রাজতন্ত্র। আর এটা কি হবে? আ গভর্নমেন্ট অর রুল বাই আ সিঙ্গেল পারসন। ঠিক আছে, ওটা হচ্ছে বাই অফিসিয়ালস। আর প্লুটোক্রেসি মানে কি হচ্ছে? গভর্নমেন্ট অর রুল বাই আ স্মল গ্রুপ অফ পিপল। তখন সামান্য কয়েকজন লোক, অল্প কয়েকজন লোক একটা বিশাল জায়গাকে মানে তার উপরে শাসন করছে বা তারাই পুরো জিনিস সামলাচ্ছে, সমস্ত অধিকার তাদের কাছেই আছে, তখন সেটাকে আমরা বলবো কি? প্লুটোক্রেসি। এছাড়াও আরো অনেক রকমের অ্যারিস্টোক্রেসি বা এগুলো থাকে। তোমাদের জন্য যেটা আরো একটা ইম্পর্টেন্ট, আমাদের ভারতবর্ষে, ভারতবর্ষে যেটা চলে সেটা কি? সেটা কিন্তু হচ্ছে ডেমোক্রেসি, তাই না? ডেমোক্রেসির মানে কি জানো? এই যে আমরা হয়তো অনেক সময় বলি যে ডেমোক্রেসি, বা তোমরা সংবিধানের যে প্রিয়াম্বল সেটা পড়তে গিয়েও পড়েছো যে ডেমোক্রেটিক রিপাবলিক, এই ওয়ার্ডগুলো ওখানে কিন্তু দেওয়া আছে। ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি মানে হলো রুল বাই দ্য কমন পিপল। এর মানে কি? দেখো, আমাদের দেশে যেরকম শাসন চলে সেটা হচ্ছে কোনো নেতা মন্ত্রীরা সামলাচ্ছে। তো যাই হোক, এখনকার সময় সেটা জিনিসটা অনেকটা অন্যরকম হয়তো পাল্টে গিয়েছে, কিন্তু ডেমোক্রেসির অ্যাকচুয়াল মিনিং কি? ডেমোক্রেসির অ্যাকচুয়াল মিনিং হলো আমাদেরই, মানে শাসন আমাদেরই হবে। কিন্তু ভারতের তো 150 কোটি লোক একসঙ্গে গিয়ে হতে পারবে না প্রধানমন্ত্রী, তাই না? তো কি করছে, আমরা আমাদের একটা রিপ্রেজেন্টেটিভ চুজ করছি যারা আমাদের হয়ে কাজ করবে। যদিও কতটা কাজ হচ্ছে সেটা অন্য বিষয়, তোমরা প্রত্যেকে জানো, আর বলতে হবে না, তাই না? এটা হচ্ছে কি? ডেমোক্রেসি, অর্থাৎ রুল বা গভর্নমেন্ট বাই দ্য কমন পিপল। ক্লিয়ার? আরেকটা আছে রিপাবলিক, ওটা তোমরা একটু জানাবে যে রিপাবলিক বলতে আমরা কি বুঝি। আসলে আর কিছুই না, রিপাবলিক হলো দেশের সর্বোচ্চ সর্বোচ্চ যে পদে যিনি আছেন, অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে সে কিন্তু কি? এটা রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। যদি সেই সর্বোচ্চ পদে যিনি আছেন তিনিও ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমেই নিযুক্ত হন, তাহলে সেটাকে আমরা রিপাবলিক বলবো। যেমন ব্রিটেন কিন্তু রিপাবলিক না, ওটা ডেমোক্রেটিক, কারণ পিএম পর্যন্ত, প্রাইম মিনিস্টার পর্যন্ত কিন্তু ইলেক্ট হয়, কিন্তু উপরে বসে আছে কে? একজন কিং বা কুইন। সুতরাং ওটা কিন্তু আবার ডেমোক্রেটিক হলেও রিপাবলিক না। আচ্ছা, এরপরে খুব সুন্দর একটা প্রশ্ন, অ্যান অফেন ইমাজিনারি প্লেস অর স্টেট। ঠিক আছে, অটার পারফেকশন অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ একটা মানে কাল্পনিক দুনিয়া, একটা কাল্পনিক দুনিয়া বা স্থান। কিসের স্থান বলতে পারো, বা একটা ওই স্টেট বলতে পারো, একটা অবস্থা, একটা অনুভূতি। ঠিক আছে, সেখানে কি হচ্ছে? একটা পারফেকশন অ্যান্ড হ্যাপিনেস, যেখানে প্রচুর পরিমাণে একটা সব কিছু ঠিকঠাক একদম, ঠিক আছে, একদম পুরো পারফেক্ট, প্রচন্ড আনন্দ সেখানে প্রচুর। সেরকম দেখো 4টে ওয়ার্ড দেওয়া আছে: ইনফার্নো, ডিস্টোপিয়া, ইউফোরিয়া এবং ইউটোপিয়া। তো এই 4টে ওয়ার্ড বলা আছে এখানে। এবার তোমরা আমাকে বলো যে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে, এই পার্টিকুলার যে লাইনটা দেওয়া আছে তার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো, ইনফার্নো, হোয়াট ইজ ইনফার্নো? ইনফার্নো মানে তোমরা এক কথায় বলতে পারো হেল, নরক।
কি বললাম? এল। ঠিক আছে। ইউফোরিয়া মানে কি? ইউফোরিয়া মানে হচ্ছে ফিলিং অফ হ্যাপিনেস। ঠিক আছে, ফিলিং অর স্টেট অফ হ্যাপিনেস। আচ্ছা, ওদিকে আছে ইউটোপিয়া। ইউটোপিয়া হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সঠিক উত্তর, অর্থাৎ এটাকে আমরা বাংলায় কি বলতে পারি? ইংলিশে তো বলেই দিচ্ছি না, অফ এন ইমাজিনারি প্লেস এবং বা কোনো অবস্থা, ঠিক আছে, সের পারফেকশন এবং হ্যাপিনেসের, এটা হচ্ছে ইউটোপিয়া। বা বাংলাতে আমরা বলতে গেলে বলতে পারি কি, ওই কল্পলোক, এই কথাটা আমরা বলতে পারি। বা ইংলিশে আরেকটা ওয়ার্ড আছে আমরা জানি কি, ড্রিম ল্যান্ড। এই ড্রিম ল্যান্ডটা এর কিন্তু সিনোনিম হবে, মানে স্বপ্নের মতো একটা সুন্দর স্বপ্ন লোক, কল্পলোক, এগুলো বলতে পারো। আর ডিস্টোপিয়া হচ্ছে তার কমপ্লিটলি অপোজিট। ইউটোপিয়ার অপোজিট হচ্ছে কি, ডিস্টোপিয়া। এর মানে কি, এটাও কিন্তু ইমাজিনারি ওয়ার্ল্ড, এটাও ইমাজিনারি, কিন্তু কিন্তু এর মধ্যে একটা গন্ডগোল আছে। সেটা কি? ইমাজিনারি কিন্তু বাট ফিয়ারফুল। ইমাজিনারি বাট ফিয়ারফুল, অর্থাৎ এটা হলো ইমাজিনারি এবং সঙ্গে কি পারফেকশন এবং হ্যাপিনেস বোঝাচ্ছে। ওটা তার উল্টো, অর্থাৎ আমরা কল্পনায় ভাবছি এটা ভয়ঙ্কর জায়গা। ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে দিই, যেটা একটু এই মুহূর্তে বলে দেওয়া দরকার আছে, সেটা হচ্ছে কি, ইউটোপিয়া আর ইউফোরিয়া এর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য এখানে বলেছিলাম কি, ফিলিং অর স্টেট অফ হ্যাপিনেস, আর ওখানে দেওয়া আছে প্লেস অর স্টেট অফ হ্যাপিনেস। পার্থক্যটা হলো এটাই, ইউটোপিয়া বলা হয় জায়গাটাকে, যে জায়গাটাতে এরকম সবকিছু একদম পারফেক্ট এবং হ্যাপি। আর সেই ফিলিংটাকে বলা হয় কি, ইউফোরিয়া। ঠিক আছে, সেই ফিলিংটাকে, যে সব হ্যাপি পারফেকশন এইগুলো যে ফিলিং, সেটাকে বলা হচ্ছে ইউফোরিয়া। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কোনটা পেলাম আমরা? অপশন ডি। অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 25। ফিয়ার অফ ক্লোজড স্পেসেস। ফিয়ার অফ ক্লোজড স্পেসেস, এখানেও একটা রুট ওয়ার্ড, যেটা একটু জেনে রাখো, সেটা হচ্ছে কি, এটা মানে বলেছিলাম আগে, ফোবিয়া। ফোবিয়া মানে শুরুতেই বলেছিলাম, চলো আরেকবার বলে দিলাম, সেটা হচ্ছে কি, ফিয়ার বা ভয়। ঠিক আছে, যদিও এখানে খুব একটা কাছে দেবে না, সবগুলো শেষেই ফোবিয়া দেওয়া আছে। অনেক সময় কি হয়, ধরো ফোবিয়ার পরিবর্তে যদি অন্য কিছু থাকে, সেই ক্ষেত্রে একটা চান্স থাকে যে না, ওটা হয়তো ফোবিয়ার মধ্যে পড়ছে না, মানে কোনো ভয়ের মধ্যেই পড়ছে না, তোর আগেই কাটতে পারবে, এলিমিনেট করতে পারবে। কিন্তু চলো এখানে সবগুলোই দেওয়া আছে। তবে তবে এর মধ্যেও আমাদের সঠিক উত্তর বার করা খুব সহজ। কিরকম? দেখো, ফোবিয়া তো সবগুলোই, কিন্তু এর মধ্যে ফটো, ফটো বা ফটো, যে ফটোগ্রাফ, ফটোগ্রাফের বাংলা কি জানো? ফটোগ্রাফের বাংলা হচ্ছে আলোকচিত্র। এর মানে কি, এই যে ফটো বা ফটোসিনথেসিস, তোমরা শুনেছো? ফটোসিনথেসিস হলে বিষয়টা কি, সেটা হচ্ছে সূর্যের আলো নিয়ে গাছ যখন তারা খাবার বানাচ্ছে। তার মানে এই যে ফটো, যে রুট ওয়ার্ডটা, এটা একটা রুট ওয়ার্ড কিন্তু। ঠিক আছে, ফটোগ্রাফও কিন্তু এই ফটো রুট ওয়ার্ড থেকে এসেছে, বা ফটোগ্রাফি। ঠিক আছে, ফটোগ্রাফার এই একই জিনিসটা ফটো থেকে আসছে। ফটো মানে হচ্ছে লাইট। কি বললাম? লাইট। এবং পুরো শব্দটা হচ্ছে ফটোগ্রাফ, যেটাকে আমরা আপাতত ফটো বলে চালিয়ে দিই। ঠিক আছে, তো ফটো অ্যাকচুয়ালি মানে হচ্ছে কি, লাইট। তাহলে এটা কি বলতে পারি, ফিয়ার অফ লাইট বা রিলেটেড ওইরকম। সবসময় যে এক্স্যাক্টলি ফিয়ার অফ লাইট এক্ষেত্রে হয়তো হচ্ছে, সব জায়গায় নাও হতে পারে, বাট রিলেটেড। আচ্ছা, এরপর আছে অপ্টোফোবিয়া। এটা খুব ডেঞ্জারাস। উত্তর এটাও না, কিন্তু এটা ভীষণ রকমের ডেঞ্জারাস। কিরকম ডেঞ্জারাস? সেটা হচ্ছে এই যে অপ্টোফোবিয়া, অপ্টোফোবিয়া কথাটার মানে হচ্ছে ফিয়ার অফ ওপেনিং ওয়ান্স আইজ। মানে চোখ খুলতে ভয় পাওয়া। ভাবতে পারছো অবস্থা? চোখ খুলতেই যখন কেউ ভয় পায়, সেই রোগটাকে বলা হয় কি, অপ্টোফোবিয়া। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে কি, অপ্টোফোবিয়া। আচ্ছা, এবার এই যে ফিয়ার অফ ক্লোজড, ক্লোজড বা কনফাইন্ড,
ঠিক আছে, ক্লোজড বা এর একটা সিনোনিম আকারে লিখে রাখতে পারো কনফাইন্ড, মানে বদ্ধ, বদ্ধ জায়গা থেকে যে ভয় পায়। মানে ধরো ঘরে শুয়ে আছে, বলছে না দরজা আটকাবে না, ভয় লাগছে আমার, খুলে রাখো দরজাটা, খুলে রাখো সবসময়। সেটা সঠিক উত্তর কি হচ্ছে, এই যে ক্লস্ট্রোফোবিয়া। কি হচ্ছে, ক্লস্ট্রোফোবিয়া। আর এই ক্লস্ট্রোফোবিয়ার অপোজিট হচ্ছে এই আগোরাফোবিয়া। কি বললাম, এই যে আগোরাফোবিয়া, এটা হচ্ছে ওর ঠিক অপোজিট, অর্থাৎ ফিয়ার অফ ওপেন প্লেসেস। জন বলছে দরজা জানলা বন্ধ করো না, খুলে রাখো, আমার ভয় লাগে। আর একজন বলছেন আমি বাইরেই বেরোবো না, আমার ঘরেই ঠিক আছি, জানলা দরজা বন্ধ করে বসে ঘরে বসে আছি। ঠিক আছে, এটাকে বলা হয় কি, আগোরাফোবিয়া। যদি তোমাদের কারো থাকে কারোর কোনো ফোবিয়া এর মধ্যে, আমাকে কিন্তু জানাবে অবশ্যই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 26। কি বলেছে, আর শর্ট সেকশন, একটা ছোট্ট খাট্ট সেকশন, কিসের সেকশন বলতে পারি আমরা, অ্যাজ অফ আ বুক। যেমন একটা বইতে যেরকম সেকশন থাকে না ছোট ছোট অনেক জায়গায়, আচ্ছা এরকম সেকশন বলছি পরপর আমি। দ্যাট লিডস টু অর এক্সপ্লেন্স দ্য মেইন পার্ট, অর্থাৎ আমরা বলতে পারি বইয়ের মধ্যে এমন কোনো একটা পার্ট যেটা কি করছে, যেটা আমাদের লিড করছে মেইন পার্টের দিকে, বা এক্সপ্লেন করছে মেইন পার্টটা। মানে ধরুন একটা গল্পের বই, গল্পের বইয়ের শুরুতে এমন কি থাকে যেটা আমাদের গল্পটার বিষয়ে মোটামুটি একটা কথা, একটা মোটামুটি একটা ইনফরমেশন আমাদের জানিয়ে দেয়। ঠিক আছে, এটা বলো। দেখো এবার এখানে যখন আমি এই পার্টিকুলার যদি মানে কোশ্চেনটা আসে সামনে, তোমরা বুঝতেই পারছো কনক্লুশন তো অন্তত ভাই হতে পারে না, এটা হওয়ার চান্স নেই। কেন চান্স নেই, কারণ কনক্লুশন মানে কি, কনক্লুশন আমরা যেটা শেষে লিখছি, তাই না, এটা আমরা শেষে লিখছি কোনো কিছুর, আমরা ওই বলতে না পরিসংক্ষেপ বা এরকম কি এটা বাংলায় মনে হয় বলা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে কি কনক্লুশন, যে সব লেখা হলো, চলো এইবার এটার বিষয়ে আমি লাস্ট একটা কিছু বলছি, তো সেটা কনক্লুশন। প্যারাফ্রেজ মানে কি, প্যারাফ্রেজ মানে তোমরা বলতে পারো আ কাইন্ড অফ ট্রান্সলেশন, কাইন্ড অফ ট্রান্সলেশন, কিন্তু ভাষান্তর না এটা। প্যারাফ্রেজ বলতে শুধুমাত্র যে আমি ট্রান্সলেট করে দিলাম সেটা না, বাট বাংলা এটা করতে এটাও ভাষান্তর আসছে, এক ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে যাওয়া। বাট প্যারাফ্রেজ কথাটার মানে হচ্ছে, তোমরা যদি ডিসক্রিপটিভ ইংলিশ প্র্যাকটিস করে থাকো, ওখানে কিন্তু এই প্যারাফ্রেজিং বিষয়টা প্রচন্ড ব্যবহার হয়। অর্থাৎ কোনো একটা ভাষায় যে কথাটা বলা হচ্ছে, ওই সেম ফিলিংসটা যেন অন্য ভাষাতেও হয়। যেমন আমি যদি বলি সামথিং ইজ বেটার দ্যান নাথিং, বাংলা করি, যদি ট্রান্সলেট করি, তাহলে কি দাঁড়াবে বিষয়টা, তাহলে বিষয়টা দাঁড়াবে যে কোনো কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো। ওটা হচ্ছে ট্রান্সলেশন, ডাইরেক্ট ট্রান্সলেশন। কিন্তু যখন আমরা প্যারাফ্রেজ করব, আমরা বলবো কি, নেই মামার থেকে কানা মামা ভালো। এই হচ্ছে পার্থক্য ডিরেক্ট মানে ট্রান্সলেশন এবং প্যারাফ্রেজিং এর মধ্যে। তো আলটিমেটলি এটাও কিন্তু কাইন্ড অফ ট্রান্সলেশন, বাট একটু অ্যাডভান্স পোর্শনে। তো বলতে পারো ভাষান্তর, বা আরো ভালো করে বলতে গেলে ভাবান্তর, মানে মনের ভাবটাকেও কিন্তু সে ট্রান্সলেট করছে, শুধুমাত্র ভাষাটাকে না। ঠিক আছে, আচ্ছা পোস্ট স্ক্রিপ্টও বলতে পারে শেষের দিকে থাকে, কনক্লুশনের মতো শেষের দিকে থাকছে, এটা হবে না। সঠিক উত্তর কি, ফরওয়ার্ড। ফরওয়ার্ডের বাংলা কি জানো, দেখবে শুরুতে এরা ভূমিকা বলে জিনিস থাকে। ঠিক আছে, সেই ভূমিকাতে কিন্তু এরা মোটামুটি জিনিসটা বুঝিয়ে দেয়, তোমরা এরপর পরবর্তী যে কয়েক পাতা আছে সেখানে কি পড়বে। আরো ভালো করে বলতে গেলে দেখবে মুখবন্ধ বলে, জানি না এখন বইগুলোতে কতটা থাকছে, আগে আমি অনেকদিন দেখেছি মুখবন্ধ বলে একটা পোর্শন থাকতো, সেখানে একটা ওভারঅল আইডিয়া দেওয়া হতো বা ব্যাকগ্রাউন্ড স্টোরি, কোনো একটা গল্প পড়তে গেলে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি লাগবে, সেইগুলো জানিয়ে দেওয়া হতো, সেটাকেই বলা হয় কি ফরওয়ার্ড। ইংলিশে এখনো বইগুলো পড়লে দেখবে ফরওয়ার্ড এটা একটা হেডিং করা থাকে। ঠিক আছে, বাংলায় এখন মুখবন্ধ কথাটা না বলে ভূমিকা টমিকা বলে দেয়। নেক্সট, এটা 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 খুবই একটা ভালো প্রশ্ন, অনেকের ক্ষেত্রে এটা প্রবলেম হয়েছে অলরেডি, অনেক জায়গায় আমি জিজ্ঞাসা করেছি প্রশ্নটা, অনেকের ক্ষেত্রেই গন্ডগোলটা হয়েছে। ঠিক আছে, দেখো চয়েস বিটুইন, চয়েস বিটুইন এবং টু আনস্যাটিসফ্যাক্টরি অল্টারনেটিভস, এই যে প্রত্যেকটা ওয়ার্ড, এই ওয়ান ওয়ার্ড সাবস্টেন্স যে সেন্টেন্সটা দেওয়া আছে, প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে কিন্তু ভালো করে অ্যানালাইজ করে বুঝতে হবে যে কি মিনিং দাঁড়াচ্ছে এর আলটিমেটলি। অনেক সময় যেরকম ধরো প্রবলেম মানে সমস্যাটা আমরা জানি, এটা হতে পারে না।
অনেকে ডিফিকাল্টিও ভেবেছে যে না এটা খুব সেটা আমার জন্য কঠিন হচ্ছে, তাই তো? খুব কঠিন হচ্ছে বিষয়টা, কোনটা চুজ করব, কিন্তু না, ডিফিকাল্টি বলতে কিন্তু চুজ করার বিষয় থাকে না। যে কোনো কাজেই যে কোনো কাজেই সে কাজটা কঠিন হওয়া মানেই কিন্তু ডিফিকাল্ট, তাই না? বা ডিফিকাল্টি আমরা বলতে পারি। এখানে কিন্তু ডিফিকাল্টিও হবে না, এটা হার্ডশিপ বা হার্ড এরকম মিনিং আসতে পারে। আসল প্রবলেম হয়েছে এই দুটোর মধ্যে, ডাইলেমা বা ডিলেমা এবং কনফিউশন। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমরাও বলবে কমেন্টে প্রত্যেকে, তারপর আমি বিষয়টাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর বিষয়টাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, কনফিউশন আর ডিলেমা দুটোর যদি বাংলা মিনিং বার করি অলমোস্ট সিমিলার, ঠিক আছে? কিন্তু পার্থক্য কোথায় আছে? ধরো তোমার সামনে এক প্লেট তোমার খুব পছন্দের খাবার রাখা আছে, ঠিক আছে? সে ধরে নাও কোনো বিরিয়ানি রাখা আছে বা হয়তো রসগোল্লা রাখা আছে, তোমার খুব পছন্দের খাবার রসগোল্লা। এবার তুমি রসগোল্লাটাকে খাবে কি খাবে না, মানে এটাকে আমার খাওয়া উচিত নাকি খাওয়া উচিত না, এই যে ভাবটা আসছে না, এটা হচ্ছে কনফিউশন। এটা হচ্ছে কনফিউশন, ঠিক আছে? খাবো নাকি খাবো না। সুতরাং এখানে পার্থক্যটা কি হচ্ছে? এই ওয়ার্ডটাই পুরো গেমটা পাল্টে দিচ্ছে। আনস্যাটিসফ্যাক্টরি, মানে তোমার কাছে যে দুটো অল্টারনেটিভ আছে, দুটো অপশন আছে, কোনোটাই তোমার পছন্দ না, তার মধ্যে তোমাকে একটা চুজ করতেই হবে, তাই না? তার মধ্যে তোমাকে একটা চয়েস করতে হবে। এই যে মানসিক যে একটা বলতে পারো দ্বন্দ্ব, এটাকে বলা হয় ডিলেমা, ঠিক আছে? এটাকে বলা হয় ডিলেমা। এবার এখানে আনস্যাটিসফ্যাক্টরি কথাটা বলে দিয়ে আরো ডিলেমাকে খুবই মানে ক্লিয়ার করে দিয়েছে, যদিও আনস্যাটিসফ্যাক্টরি না থাকলেও ডিলেমা এখানে উত্তর হতো। কারণ ওই যে পার্থক্যটা বললাম না, যে কনফিউশন হলো রসগোল্লাটা খাবো কি খাবো না, আর ডাইলেমা বা ডিলেমা হচ্ছে রসগোল্লাটা খাবো নাকি গোলাপ জামুন খাবো। দুটো অপশনের মধ্যে যখন বিষয়টা চলে আসছে, তখন এটাকে বলা হয় ডিলেমা। আর কোনো কাজ করব নাকি করব না, ওখানে যাব নাকি যাব না, এইগুলো হচ্ছে কি কনফিউশন, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 28। এবার দেখো এখানে একটা বিষয় কি করেছে, একটা বড় সড়ো সেন্টেন্স দিয়ে রেখেছে, একটা বড় সড়ো সেন্টেন্স দিয়ে রেখেছে। তো এখানে তোমরা দেখবে আন্ডারলাইন করা যে পোর্শনটা, শুধুমাত্র সেটা পড়েও আমরা উত্তর বার করতে পারছি কিনা। যদি উত্তর বার করতে পারি, মানে এটা এটা পুরো মিনিং আমাকে দিয়ে দেয়, তাহলে আমি বাকিগুলো আর পড়তে যাব না, ঠিক আছে? প্রচুর বড় সড়ো অনেক কিছু মিনিং এখানে দিয়ে দরকার নেই, সময় অত নেই আমাদের এক্সাম হলে। কি বলেছে দেখি, এক্সক্লুসিভ সার্কেল, এক্সক্লুসিভ সার্কেল অফ পিপল উইথ আ কমন পারপাস, মানে এমন একটা চক্র, চক্র বলতে আমরা বলি না ফ্রেন্ড সার্কেল, এটা সেই সার্কেল, ঠিক আছে? কিছু মানুষের একটা সার্কেল, যেখানে কি তাদের পারপাস কিন্তু সেম, তাদের উদ্দেশ্য বা লক্ষ্য একই। তাহলে তাহলে এই ক্ষেত্রে উত্তর কি হবে? এই ক্ষেত্রে উত্তর কি হবে, কোনটা হবে এর অ্যাকচুয়ালি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট? প্রথম কথা হলো, এটাকে তো আগে বাদ দাও। অ্যান্টিক মানে কি? অ্যান্টিক মানে হচ্ছে ওল্ড, প্রচুর পুরনো, অ্যানশিয়েন্ট, ঠিক আছে? প্রচুর পুরনো জিনিসগুলো আমরা অ্যান্টিক জিনিস বলি, এবং অবভিয়াসলি অ্যান্টিক মানে সঙ্গে একটা ভ্যালু অ্যাড হয়ে যাচ্ছে, ওল্ড বাট ভ্যালুয়েবল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বাকি এখানে আছে কি, তিনটে একটা হোমো নিম টাইপের দেওয়া আছে, বা হোমোফোন বলতে পারো, অবলিক, পিক এবং ক্লিক। এটা কিন্তু ক্লিকু বা এরকম কোনো উচ্চারণ না, ক্লিক, ঠিক আছে? ওটা পিক, এটা অবলিক। বলো তিনটের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এখানে যেটা আমরা দেখো পাচ্ছি, অবলিক বলতে, অবলিক বলতে আমরা বোঝাই ওই একটু টেরা বেঁকা, মানে কোনো কাজ সহজ করে যেটা করা যেত সেটাকে আমরা ঘুরিয়ে অন্যভাবে করছি, মানে বলো না ঘুরিয়ে নাক ধরা টাইপের, সেটা হচ্ছে এই অবলিক কথাটার মানে। তাহলে এটা কিন্তু হচ্ছে না। পিক কথাটার মানে কি? এই যে পিক, ভালো করে এটাও কিন্তু নোট ডাউন করে রাখবে, এটাও এখানে হচ্ছে না কেন, কারণ এর মানে হচ্ছে আবার ওই যে বলতে পারো রগচটা, রাগী বা রাগ, এই বিষয়টা বোঝাচ্ছে পিক কথাটার মাধ্যমে। সঠিক উত্তর হবে কি, এই যে ক্লিক, সঠিক উত্তর হবে কি ক্লিক, ঠিক আছে? ক্লিক বলতে আসলে তোমরা এখানে বলতে পারো যে কোনো একটা গোষ্ঠী, কোনো একটা গোষ্ঠী, উপদল, এই জাতীয় বাংলা মিনিং তোমরা এখানে পাবে। এবং ইংরেজিতে বলতে গেলে ক্ল্যান বলতে পারো একটা সিনোনিম, ঠিক আছে? গ্রুপ বলতে পারো, ঠিক আছে? ক্ল্যান বা গ্রুপ, এগুলো কিন্তু এর
সিনোনিম আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবং যখনই এই ভোকাবুলারিগুলো নিয়ে আলোচনা হচ্ছে তোমার জানিয়ে দিই একটু, আমাদের যে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, প্রত্যেকে জয়েন হয়ে যাও ওখানে, এবং সার্চ বারে গিয়ে সার্চ করবে যে মান্থলি দ্য হিন্দু ভোকাব, সার্চ করবে দেখবে পরপর চলে আসবে। ওখানে আমরা কি করছি, দ্য হিন্দু নিউজ পেপারের তোমাদের আমি পরের দিন মানে পরের ক্লাসে ওগুলো পুরো ছবি সহ দেখিয়ে দেবো, আজকে রাখা হয়নি ছবিগুলো। ওখানে কিন্তু মানে কোনো একটা দ্য হিন্দু নিউজ পেপারের যে এডিটোরিয়াল সেকশন, তার ইম্পর্টেন্ট ভোকাবগুলোকে ওখানে কালেক্ট করা হচ্ছে, তার সঙ্গে তার বেঙ্গলি মিনিং, সিনোনিমস, অ্যান্টোনিমস এবং একটা সেন্টেন্স, ওই ওয়ার্ডটা যেটা সেন্টেন্স কিন্তু ওখানে দেওয়া থাকছে এবং পুরো লিস্ট আকারে, মানে তোমরা চাইলে একটা প্রিন্ট করতে পারো, প্রিন্ট করে ওগুলো কিন্তু অবশ্যই পড়তে পারো, ঠিক আছে। সুতরাং প্রত্যেকে টেলিগ্রাম জয়েন হয়ে যাও। চলো কোশ্চেন নাম্বার 29, তোমরা এখানে দেখো কি বলেছে, অ্যান ইনস্ট্রুমেন্ট ফর ভিউইং ডিস্ট্যান্ট অবজেক্টস, এটুকু পর্যন্ত সমস্যা ছিল না। তারপরে বলেছে ইন স্পেস, ব্যাস সমস্যা শুরু হলো। সমস্যাটা কি, এবার আমরা টুকুস করে উত্তর দিয়ে এগোতে পারবো, মানে আমাদেরও কাজ সহজ করে দিল। কেন, দেখো মাইক্রোস্কোপ হচ্ছে ছোট জিনিস, আমার কাছেই আছে, আমার কাছেই আছে, কিন্তু ছোট্ট জিনিসকে বড় করে দেখা, তাই না, কাছের জিনিসকেই, সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। তোমরা মাইক্রো মাইক্রো কথাটা এখানে পাচ্ছ, দেখো মাইক্রো মানে কি, মাইক্রো মানে ছোট না, মিনি মাইক্রো এরকম তো শুনেছো, সায়েন্স তো পড়েছো ফিজিক্সে। তো মাইক্রো মানে আমরা সরাসরি বলতে পারি ছোট কোনো জিনিস, খুবই খুবই ক্ষুদ্র। এবং স্কোপ মানে কি, স্কোপ মানে হচ্ছে দেখা, বড় করে দেখা কোনো কিছুকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইক্রোস্কোপ এখানে হচ্ছে না, তাই তো। আচ্ছা, ওদিকে আছে, আমি স্পেকট্রোগ্রাফটা একটু পরে বলছি। এদিকে দেখো আছে টেলিস্কোপ এবং বাইনোকিউলার, টেলিস্কোপ এবং বাইনোকিউলার্স। এবার এই দুটোর মধ্যে পার্থক্য কি, দেখো দুটোই কিন্তু দূরের জিনিস কাছে দেখার জন্য, টেলিস্কোপও দূরের জিনিস কাছে দেখার জন্য, বাইনোকুলারও তাই। বাইনোকুলার বলা কিছুই না, দূরবীন, এটাও কিন্তু দূরবীন, ঠিক আছে। তো দূরবীন, দূরবীক্ষণ এগুলো বলতে পারো, বাট পার্থক্যটা কোথায়, বাইনোকুলার হচ্ছে নর্মালি দূরের জিনিস দেখার জন্য, তুমি জাহাজে যাচ্ছ, সামনে কোনো দ্বীপ আছে কিনা দেখার চেষ্টা করছো, তো এই দূরবীন যেগুলো আমরা নর্মাল আমরাও ব্যবহার করে থাকি অনেক সময়, কিন্তু এখানে এটা উত্তর হবে না। কেন, কেন, এই যে ইন স্পেস এটা মেনশন করে দিয়েছে তাই। এইবার আমাদের কাছে একটাই উত্তর, সেটা হচ্ছে কি, টেলিস্কোপ, অপশন সি টেলিস্কোপ, যেটা আমরা স্পেসের জিনিসপত্রগুলোকে মানে দেখার জন্য ব্যবহার করি, যে ধরনের দূরবীনটা খুবই পাওয়ারফুল, যে বলতে পারো টেলিস্কোপ। আর লাস্টে এদিকে যেটা পড়েছিল সেটা কি, আমাদের স্পেকট্রোগ্রাফ। স্পেকট্রোগ্রাফও কিন্তু এই দেখা টাকা হ্যান ত্যান আলো এগুলোর সাথে রিলেটেড, কিন্তু এর মিনিংটা একটু আলাদা। স্পেকট্রোগ্রাফ কি, স্পেকট্রোগ্রাফ হলো এমন এক ধরনের যন্ত্র, এমন এক ধরনের মেশিন, যেখানে আলোর যে 7টা রং আছে, যেগুলোকে আমরা কি বলি, মৌলিক রং যেগুলোকে বলি, সেই রংগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে সেটা নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেই মেশিনটার নাম হচ্ছে কি, স্পেকট্রোগ্রাফ। তার মানে সঠিক উত্তর কিন্তু এখানে অপশন বিও হচ্ছে না, অপশন কি বলেছিলাম, সি অর্থাৎ টেলিস্কোপ সঠিক উত্তর। চলো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, একদমই সহজ প্রশ্ন। অকওয়ার্ড ইন মুভমেন্ট অর ম্যানার, অকওয়ার্ড মানে কি, একটা বিতিকিশ্রী বলতে পারো, বিশ্রী, ঠিক আছে, কিসে, তার মুভমেন্ট মানে তার চলন বলন, এবং ম্যানার অর্থাৎ যে আমাদের সব মানে ভদ্রতা যেটা দেখানোর চেষ্টা করি, সেখানেও সে বিশ্রী, তাই তো। তো সেটা বলো কি হবে, অপশন এ আছে অ্যালার্ট, অপশন বি আছে ইমব্যালেন্সড, অপশন সি আছে ক্লামসি, অপশন ডি আছে ক্লাউনিশ। বলো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে আমাদের এই প্রশ্নের জন্য, অর্থাৎ অকওয়ার্ড ইন মুভমেন্ট অর ম্যানার। আরামসে বুঝতে পারছো, একদমই সহজ প্রশ্ন চলে এসেছে। ইমব্যালেন্স তো হচ্ছে না, যার মধ্যে কোনো ব্যালেন্স নেই, এটা আমাদের সেটা বলছে না। ক্লাউনিশ মানে কি, আগের দিনও এই আগের ক্লাসেও এটার উল্লেখ এসেছিল, কি ভাঁড়ামো বা বাফুনারি যে ওয়ার্ডটা বলেছিলাম, সেটা হচ্ছে ক্লাউনিশ, ঠিক আছে। ক্লাউন মানে কি, ক্লাউন মানে কিন্তু ভাঁড়, তাই না, যে সব কিছুকে হাসায়, বা জোকার যে টার্মটা আমরা ব্যবহার করি, ক্লিয়ার। আচ্ছা, অ্যালার্ট মানে কি, সতর্ক, তো এটাও উত্তর হবে না। সঠিক উত্তর হচ্ছে কি, সঠিক উত্তর হচ্ছে আমাদের ক্লামসি। ক্লামসি মানেও কিন্তু ওই যে পদাকার বা এই জাতীয় যে মিনিংটা আসে, সেটা হচ্ছে কি, ক্লামসির, ঠিক আছে। চলো তাহলে আজকের মতো আমাদের যে 15টা প্রশ্ন, অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের 15টা প্রশ্ন এখানে শেষ করছি। এবং এই যে পার্টিকুলার নোটটা, মিনিং লেখা সহ এই যে নোটটা যদি পেতে হয়, তাহলে তোমাদের ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া আছে, তোমরা প্রত্যেকে
জয়েন করে যেতে পারো, বা ডাইরেক্টলি তোমরা টেলিগ্রামে সার্চ বারে গিয়ে লিখলেও পেয়ে যাবে, ঠিক আছে? এবং অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও ক্লাসটাকে, কারণ সামনে অলরেডি কিন্তু পরপর অনেকগুলো এসএসসির এক্সাম আসছে, সুতরাং তাদের জন্য হেল্পফুল হবে। তোমরাও নিয়মিত প্রতিটা ক্লাস করো, ঠিক আছে? এবং অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।